দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামির খালাসের রায় আপিলে বহাল। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক খাতে সংস্কারের ফলে ঢালাও অর্থ পাচার বন্ধ হয়েছে, মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের। এবারে পুরো আয়োজন। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে বা সরকারি কোনো পদে বহাল থাকতে পারবেন না। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের 41তম বৈঠক। এতে বিদ্যুৎ বিভাগের বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা 2025, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 এবং আইন ও বিচার বিভাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এখানে যাদের লাইসেন্সগুলো ডিসকন্টিনিউ হবে। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এই সার্বিক পলিসির মাধ্যমে আপনারা জানেন অতীতে টেলিযোগাযোগ খাতে বেশ কিছু মনোপলি তৈরি হয়েছিল। একটা গ্রুপ সবগুলো লেয়ারের সব লাইসেন্সে অপারেট করছিল। নতুন লাইসেন্সের পলিসির মাধ্যমে এই দৌরাত্ম্য, এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 1973-এ সেকশন 23 যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন বলেও জানান প্রেস সচিব। অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণের পর আজ জেরা করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই আগস্টের গণহত্যার দায় স্বীকার করেন সাবেক পুলিশ প্রধান। এ সময় তিনি নিহত আহতদের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই মারণাস্ত্র ব্যবহার করে নৃশংস হত্যাযজ্ঞ চালানোর কথা জবানবন্দিতে জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন সেটা তাঁর উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তারেক রহমানের দেশে ফিরতে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হলে সেটা সরকার সরবরাহ করবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 2007 সালের 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর প্রায় 1.5 যুগ ধরে সপরিবারে সে দেশেই রয়েছেন তারেক রহমান। এর মধ্যে আওয়ামী লীগ আমলে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তার সাজা হয়েছিল। ওই সব সাজা এরই মধ্যে বাতিলও হয়েছে। অন্যান্য মামলা থেকেও খালাস পেয়েছেন তারেক রহমান। দেখুন, উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হবে। যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো।
ব্যাংক খাতে সংস্কারের ফলে ঢালাওভাবে অর্থ পাচার কিছুটা বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়ার বাংলাদেশ সফর উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে হয় সংবাদ সম্মেলন। Keep fighting against abuse of power. অর্থ পাচার কমেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কিছু কিছু পদক্ষেপের কারণে অর্থ পাচার অনেকটাই কমেছে। যারা জড়িত ছিল তাদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছে কিংবা দেশের বাইরে আছে। ব্যাংকিং সেক্টরটা ছিল একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম, সেটা আপনারা জানেন। সেখানে কিছু সংস্কার হয়েছে, যে কারণে আগের যে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে। বাইপাস করে অন্যভাবে হুন্ডির মাধ্যমে টাকা বিদেশে পাচার হতো, সেটি কিন্তু এখনো মোটামুটিভাবে নিয়ন্ত্রিত হয়েছে। ধরে যা বন্ধ হয়েছে সেটা বলতে পারবো না। তিনি বলেন, দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে অর্থ পাচার নিয়ন্ত্রণ সম্ভব। দুদক সংস্কার কমিশনে কাজ করেছি আমরা। দুদকের স্বাধীনতা, দুদকের কার্যকরতা প্রতিষ্ঠার জন্য আমাদের পরামর্শগুলো সংস্কার কমিশনের সরকারের কাছে দিয়েছি। আমরা আশা করছি সেগুলো বাস্তবায়িত হবে। ফ্রাসোয়া বলেন, গত 15 বছরে প্রতি বছর বাংলাদেশ থেকে যে $16 বিলিয়ন করে পাচার হয়েছে, তাতে বাংলাদেশ মধ্যম থেকে দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়েছে। We need to have investigations. দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। বরিশাল বিভাগে কমেছে ডেঙ্গুর প্রকোপ। অবশ্য এরই মধ্যে মারা গেছেন 19 জন। চিকিৎসকরাও বলছেন, ডেঙ্গুতে আক্রান্তের হার কমে এলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের 6 জেলায় 2টি মেডিকেল কলেজ হাসপাতাল, 6টি জেলা সদর হাসপাতাল ও 42টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন 10,327 জন। এর মধ্যে 10,000-এর বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর তথ্য নেই সরকারি দপ্তরে। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের হার কমে এলেও ঝুঁকি এখনো রয়েছে। 99% রোগী বেশ ভালো ম্যানেজমেন্ট নিয়েই যাচ্ছে। 2-1টা রোগী একটু খারাপ হচ্ছে, তারা আসলে প্রথম থেকেই খারাপ আর কি, ডেঙ্গু শক সিনড্রোম সেটাই। এছাড়া বাকি মোটামুটি ভালোই চলছে। ডেঙ্গু রোগী যারা আমাদের এখানে হাসপাতালে আসে তাদেরকে আমরা সবসময়ের মতোই আমরা যথাযথ চিকিৎসা এবং যেটা নিয়ম অনুযায়ী চিকিৎসা আমাদের চিকিৎসকরা সেভাবে দিচ্ছেন এবং রোগীরা চিকিৎসা পাচ্ছেন। রোগ যাতে না হয় সেক্ষেত্রে প্রিভেনশনের জন্য সবার সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা জানি এই মশাগুলো সাধারণত আবদ্ধ পানি এবং যেখানে স্বচ্ছ পানি সেইখানে হয়, সেই পানিগুলোকে যাতে রীতিমতো পরিষ্কার করি। মশার যদি কোনো ব্রিডিং সাইট থাকে, আবাসস্থল থাকে, সেইগুলোকে ধ্বংস করি। যার জন্য সরকারিভাবে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেখানে যেন সকলের সম্পৃক্ততা থাকে, সেইটাই আমি সবাইকে অনুরোধ। রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি জানান। আমাদের সরকারি হাসপাতাল থেকে বলছে তারা এটা পারবে না, তারা বলছে বরিশালে আসছে, তো আমি বরিশাল আসলাম। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে 4 দিন ছিলাম। এই জায়গায় এপার করছে, এই জায়গায় এসে একটু ভালো হয়েছে। এখানে পর্যাপ্ত সুষ্ঠু ব্যবস্থাপনা বলতে যেগুলো বোঝানো হচ্ছে, সেখানে পর্যাপ্ত নার্স, পর্যাপ্ত চিকিৎসক, পর্যাপ্ত বেড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার এটার উপর যথেষ্ট গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ। না দেওয়ার কারণে রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। বরিশাল বিভাগের 6 জেলার মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। দীপ্ত বার্তা কক্ষ। দেশে আস্থার সংকট চলছে বলে জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ও ইসির মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা গুরুত্বপূর্ণ। রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথাই উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকালে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর সঙ্গে সাংবাদিক নীতিমালা নিয়ে মতবিনিময় করে নির্বাচন কমিশন। এতে 4 কমিশনার সহ ইসি সচিব উপস্থিত ছিলেন।
প্রণীত নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে আশঙ্কা করে এর পুনর্বিবেচনার দাবি জানান সংবাদকর্মীরা। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে সংবাদ ও ছবি সংগ্রহের বিধান রাখা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী। অনেক ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তা নিজেরাই নির্বাচনী অপরাধে যুক্ত থাকেন। ভোট কক্ষে নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী এজেন্ট এবং ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না, এমন বিধান অবাধ তথ্য প্রবাহ ও জবাবদিহিতামূলক সংবাদ তৈরি প্রতিবন্ধক হিসেবে আমরা মনে করছি। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ যেন অবাধ হয়, এজন্য নীতিমালা নিয়ে কমিশন ভেবে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয় বৈঠকে। কমিশনে বসে ইনশাল্লাহ বিষয়টাকে এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আমরা সেটাকে দেখব। ভোট আপনিও ট্রান্সপারেন্ট চান, আমিও ট্রান্সপারেন্ট চাই। কাজে একটি ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। ভালো নির্বাচনের জন্য গণমাধ্যম ও নির্বাচন কমিশন একে অপরকে সহযোগিতা করতে হবে। তবে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কমিশনাররা। এই উপস্থাপনের জন্যই আপনাদেরকে সবাই ভয় পায়। আপনারা যাবেন আমাদের ভোট কক্ষে ঢুকবেন, হয়তো একটু দেখবেন, ওইটাকে আপনারা ফোকাস করে দিবেন, সারা দুনিয়া জানবে যে আমাদের ভোটটা এরকম হয়েছে। ওই যে সামান্য একটা সময় ওইটাতে ফোকাস করবেন। আচ্ছা, যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সেজন্য পরস্পরকে সহযোগিতা করব। সবাই মিলে আরো মনে হয় যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে ভবিষ্যতে উন্মুক্ত স্থানে নির্বাচন করার পক্ষে মত দেন ইসি তাহমিদা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বেশিরভাগ প্যানেলের। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছেন কেউ কেউ। শিক্ষার্থীরা 19 সালের ডাকসু নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চায় না বলেও মত প্রার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার 10ম দিনে ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিন ডাকসু নির্বাচনে অংশ নেয়া দুটি প্যানেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন। সিন্ডিকেট থেকে সিনেট ক্ষমতা স্থানান্তরে যথাযথ উদ্যোগ নেওয়া যাতে ডাকসুর উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় এবং ক্ষমতা কাঠামোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। আমরা আর বিগত দিনের পেশি শক্তি এবং কালো টাকা এবং দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে প্রার্থীরা বলেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার সম্ভাবনা আছে। যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। নির্বাচন কমিশন জানায় সাইবার বুলিং এর বিষয়ে শাস্তি দেওয়ার পাশাপাশি বহিরাগতদের ক্যাম্পাসে বিচরণ বন্ধে কাজ করছে কমিশন। আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। তিনি জানান ভোটের বুথ বাড়ানোর পাশাপাশি ভোট দেওয়ার সময় 1 ঘন্টা বাড়িয়েছে কমিশন। নির্বিঘ্নে আমরা ভোট গ্রহণ করতে পারবো। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 2200 ছাড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় 3640 জন। তবে সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির তালেবান সরকারের মুখপাত্র। আফগানিস্তানের জরুরি সাহায্য সংস্থাগুলো জানায় বৃহস্পতিবারও বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে প্রায় 98 ভবনই ধ্বংস হয়ে গেছে। সংস্থাগুলো বলছে রবিবার ভূমিকম্পে 84,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে। এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী প্লে অফে কাজাখস্তানকে 5-1 গোলে হারিয়ে 2026 হকি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে মধ্য এশিয়ার দেশটিকে 5-1 গোলে হারিয়েছে বাংলাদেশ দল। এতে এশিয়া কাপে পঞ্চম হওয়ার সুযোগও পেয়ে গেল বাংলাদেশ। শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ হকি দল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
190টি ভোটের মধ্যে 154 ভোট পেয়ে কবে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে বিকাল 3টায় শুরু হয় এই ভোট গ্রহণ, শেষ হয় বিকেল 5টায়। সংস্থার কার্যনির্বাহী কমিটির 11 পদের 10 জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভাপতি পদে লড়াই করেন 2 জন, মোহাম্মদ মিঠুন ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ। দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবু সহ সকল আসামির খালাসের রায় আপিলে বহাল। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক খাতে সংস্কারের ফলে ঢালাও অর্থ পাচার বন্ধ হয়েছে, মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের। আর দর্শক, এই ছিল এখনকার মতো রাতের সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্তি টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।